যখন শুনানিতে আমি কথা বলতে যাব, রুমিন ফারহানা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতো লাঠিপিটা করে এবং এখানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। আমি বলতে চাই, আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি, যখন এই নতুন বাংলাদেশ আমরা উপহার দিয়েছি। আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। আমি যখন আমার বক্তব্য এবং যুক্তি উপস্থাপন করতে যাই, তখনই রুমিন ফারহানা তেরে এসে আমাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এবং তার যে গুন্ডা বাহিনী ছিল তারা বেধড় আমাকে প্রধান নির্বাচন কমিশনার সামনে এবং অন্যান্য নির্বাচন কমিশনার ছিল তাদের সামনে আমাকে পিটাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা দেখছেন, যারা প্লে করেছেন, এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হাজির হয়েছে আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এনসিপির নেতা আতাউল্লাহর মধ্যে হাতাহাতি ধাক্কাধাক্কি হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের সামনেই নির্বাচন ভবনে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গন জুড়ে বেশ তোলপাড়। আজকে এই ঘটনার সূত্রপাত আসলে কোথা থেকে, কেন এই হাতাহাতি মারামারি হলো? এনসিপি নেতা আতাউল্লাহ বলছে, তিনি দাবি করছে যে রুমিন ফারহানা তাকে ধাক্কা দেন, ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তারপরে বিএনপি কর্মীরা তাকে লাথি ঘুষি মারতে থাকে মাটিতে ফেলে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা দাবি করছে যে এনসিপি নেতা এই পাঞ্জাবি পরিহিত এই লোক মানে আতাউল্লাহর কথা বলছে যে উনি নাকি ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধাক্কা দেয় এবং তারপরেই এই উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। আসলে কি ঘটেছিল প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কয়েকটা প্রতিবেদন থেকে জানার চেষ্টা করব। আসলে কার দোষ, কে নিরপেক্ষ, কে সত্য বলছে, সেটাই আমরা জানার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। বিএনপি নেতাকর্মীদের আগ্রাসী এই কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে দেশটা তাদের, এখন আওয়ামী লীগের পতনের পরে মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় না যেতেই তারা দেশের ক্ষমতা নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার কর্মীরা কীভাবে এনসিপি নেতা আতাউল্লাহর ওপরে হামলা করলো তো সেটা দেখি, তারপরে কথা বলি। আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব, রুমিন ফারহানা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতো লাঠিপিটা করে এবং এখানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। আমি আজকে আমার নির্বাচনী আসন ব্রাহ্মণবাড়িয়া সদর 3 এবং বিজয়নগর নিয়ে আমি এখানে শুনানিতে অংশ নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। এখানে একে একে অনেকেই শুনানিতে অংশগ্রহণ করছে, শুনানিতে তারা কথাবার্তা যুক্তিতর্ক তারা তুলে ধরেছে। আমি যখন শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে এবং এখানে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। আমি বলতে চাই, আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই বিপ্লবে আমরা নেতৃত্ব দিয়েছি, যখন এই নতুন বাংলাদেশ আমরা উপহার দিয়েছি। আজকে প্রধান নির্বাচন কমিশনের সামনে আমাকে যেভাবে পায়ের নিচে লাথি মারা হয়েছে, আমাকে যেভাবে পিটিয়ে আহত হয়েছে, আমার জামা কাপড় ছিঁড়ছে, এখানে সবাই দেখেছে। আপনারা, আমি বলতে চাই, এই বাংলাদেশের জন্য আমরা জীবন দেই নাই, রক্ত দেই নাই। আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে, এখানে সবাই তার যুক্তিতর্ক তুলে ধরবে, কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না। প্রধান নির্বাচন কমিশনের সামনে যদি, এই নির্বাচন ভবনের সামনে যদি নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই? আমি নিরাপত্তা চাই। এই নিরাপদ বাংলাদেশের জন্য আবু সাইদ মুক্তরা জীবন দিছে, আমাদেরকে অবশ্যই এই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। আমি এর সুষ্ঠু বিচার চাচ্ছি। এর বিচার যদি না হয়, প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ করতে হবে, কারণ সে প্রত্যক্ষদর্শী। তার চোখের সামনে আমাকে মাটিতে পুঁতে আমাকে লাঠিপিটা করা হয়েছে। আপনারা ফুটেজ সংগ্রহ করেন, এখানে সিসি ফুটেজ ছিল, এখানে অনেকের ক্যামেরা ছিল, আপনারা সংগ্রহ করেন।
কিভাবে এরকম একটি এখানে গুন্ডা মাস্টার নিয়ে ঢুকে কিভাবে একজন সাধারণ নাগরিকের গায়ে তারা হাত তুলতে পারে, কিভাবে মারধর করতে পারে। আমি বাংলাদেশে আমি এই ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের মানুষের জন্য আমি লড়াই করব। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবে পড়া হয়, একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা। এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে। সিম্পল। যেটা 15 বছরে হয় নাই, যেটা 15 বছরে হয় নাই, সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। মানে বিজয়নগরের ভোটার সংখ্যা বা ব্রাহ্মণবাড়িয়া 3-এর ভোটার সংখ্যা 6,10,000, আর আমাদের যেটা সরাইল আশুগঞ্জ সেখানে ভোটার সংখ্যা 4,20,000-এর মতো। আর এই 3টে ইউনিয়নের ভোটার হচ্ছে 1 লক্ষ। এই 1 লক্ষ যদি সরাইলের সঙ্গেও যুক্ত হয়, তারপরেও দেখা যাবে যে সদরের সঙ্গে বা বিজয়নগরের সঙ্গে সরাইলের ভোটার পার্থক্য অলমোস্ট 2 লাখ থেকে যায়। তো এত বড় একটা আসন সদর বা বিজয়নগর, সেই আসনটা অযৌক্তিক। বরং সরাইলের সাথে যদি 3টা ইউনিয়ন চলে আসে, তাহলে ভোটার সংখ্যায় একটা ব্যালেন্স তৈরি হয়। 3 হচ্ছে এই 3টা ইউনিয়নে যারা বাস করে, ভুদন্তি, চান্দুরা এবং হরসপুরে, তাদের জমি জমার বেশিরভাগ কাজ সরাইলের সঙ্গে থাকে। সো তাদের জমি রেজিস্ট্রি থেকে শুরু করে অন্যান্য যে দাপ্তরিক কাজ, সেটা সরাইল ইউনিয়নে গিয়ে করতে হয়, সরাইল উপজেলায় গিয়ে করতে হয়। সে কারণে আমি বলেছি এই 3টা ইউনিয়নকে সরাইলের সঙ্গে যুক্ত করে দেওয়া হোক। আরেকটা কথা, 3টা ইউনিয়নের লোকজন যদি বিজয়নগরে যায়, তাদের যাতায়াতের সময় লাগে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা। আর যদি তারা সরাইলে আসে, তাদের সময় লাগে 15 থেকে 20 মিনিট। তাহলে আপনারাই বলেন যে এই 3টা ইউনিয়ন বিজয়নগরে যেতে 1.5 ঘন্টা লাগে, আর যদি 10 মিনিট 15 মিনিটে তারা সরাইলে আসতে পারে, তাহলে তাদের কোথায় থাকা উচিত? সরাইলে থাকা উচিত নাকি বিজয়নগরে থাকা উচিত? এই প্রশ্নগুলোই আমি নির্বাচন কমিশনে তুলেছিলাম। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এখানে একটি মারামারি হয়েছে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আমি যেহেতু একজন আইনজীবী, আমি মনে করেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সো আমার কেস আমি প্রেজেন্ট করেছি। আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের সম্মানের দিকে তাকিয়ে ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছে, তারা গুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। বাট আনফরচুনেটলি আমি দেখলাম ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী, তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। এবং আমি মনে করি এটা কমিশনের যে ভাবমূর্তি, যে গাম্ভীর্য এবং যে সম্মান, সেইটার সঙ্গে এটা যায় না। আমি আপনাদেরকে কিছু ছবি দেখাচ্ছি। তারা এলাকায় বিভিন্ন মানুষকে কিভাবে পিটিয়ে পিটিয়ে তারা স্বীকারোক্তি আদায় করেছে। সো দিস ইজ দেয়ার নেচার। হ্যাঁ, এখনো ইলেকশন আসে নাই, একটা সীমানা নির্ধারণ নিয়ে এলাকায় এইভাবে তারা পিটিয়ে, ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি আছেন, তিনি এইভাবে পিটিয়ে পিটিয়ে মানুষকে স্বীকারোক্তি নিয়েছেন। এনিওয়ে নির্বাচন কমিশনে আমরা প্রেজেন্ট করেছি। ভৌগোলিক দিক বিবেচনায়, জনসংখ্যা বিবেচনায় এবং সকল কিছুর বিবেচনায় আমি আশা করব নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সঠিক সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তই নির্বাচন কমিশন বহাল রাখবে। যেহেতু ওদের 10 জন 12 জন মিলে কথা বলছে, সো আমি একজন কথা বলেছি, আর আমার পক্ষে একজন ডাক্তার উনি কথা বলেছেন। আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই, করতে চাইলে করতে পারতাম। গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা হয় না। আমি ভদ্রলোক নিয়ে এসেছি, ভদ্রলোক আসবেন কমিশনে, এসে হেসুলানি করবেন, রায় হবে, যেটা রায় হয় হবে। কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি। এবং যেটা 15 বছরে হয় নাই, সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এইরকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে, who knows নির্বাচনে কি হবে।
আপনি তাকে ধাক্কা দিয়েছেন, সেকেন্ড টাইম পরে পেছনে ভিডিওতে দেখা গেছে যে আপনি দাঁড়িয়ে আছেন, পেছনে কয়েকজন তাকে মারধর করতেছে এবং সে অভিযোগ করছে যে আপনার যারা তারা। মুশকিল হচ্ছে উনি যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন, উনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন আমি জানি না, তবে উনি প্রথম, আমি জানি না যার কথা আপনি বলছেন, একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরা, হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন, তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে, সিম্পল। তখনই রুমিন ফারহানা তেরে এসে আমাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এবং তার যে গুন্ডা বাহিনী ছিল তারা বেধড় আমাকে প্রধান নির্বাচন কমিশনার সামনে এবং অন্যান্য নির্বাচন কমিশনার ছিল তাদের সামনে আমাকে পিটাতে এক পর্যায়ে আমাকে তারা পায়ের নিচে ফেলে দেয়। প্রথমত আমি এনসিপির নেতা হইলো ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের বিজয়নগর উপজেলা আমার জন্মভূমি। তো আমাদের এলাকার ওখানকার নেতা কর্মীরা বলছে এখন আপনাকে কথা বলতে হবে, কারণ আপনি এখন গুরুত্বপূর্ণ নেতা। মানে রুমিন ফারহানা তার নির্বাচনী আসন 2-এ আমার উপজেলার 3টি আসন কেটে নিয়ে গেছে। এটার বিপক্ষে আমি এখানে আপিল করেছি এবং আজকে শুনানি ছিল। আমার আপিলের প্রেক্ষিতে যে শুনানি ছিল, শুনানিতে রুমিন ফারহানা সহ বিএনপির একাধিক নেতাকর্মী তারা তাদের বক্তব্য এবং যুক্তিতর্ক উপস্থাপন করছে। আমি যখন আমার বক্তব্য এবং যুক্তি উপস্থাপন করতে যাই তখনই রুমিন ফারহানা তেরে এসে আমাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এবং তার যে গুন্ডা বাহিনী ছিল তারা বেধড় আমাকে প্রধান নির্বাচন কমিশনার সামনে এবং অন্যান্য নির্বাচন কমিশনার ছিল তাদের সামনে আমাকে পিটাতে এক পর্যায়ে আমাকে তারা পায়ের নিচে ফেলে দেয়। তো একটা পর্যায়ে হচ্ছে আমাকে আরো 2-1 গিয়ে পরে হচ্ছে আমার ওখান থেকে তুলে। তো আমি শুধু এখানে বলতে চাই বাংলাদেশের যে বর্তমান অবস্থা দেখেন, প্রধান নির্বাচন কমিশনারের সামনে জাস্ট আমার উপজেলার, আমি যে উপজেলাতে জন্মগ্রহণ করেছি, একটা সদ্য উপজেলার যে 3টি আসন যাতে কেটে না নিয়ে যায়, আমি অখণ্ড বিজয়নগর চাই, এর পক্ষে আমাকে কথা বলতে দেওয়া হয় নাই। তো বাংলাদেশ কোন অবস্থায় আছে যেখানে একজন নির্বাচন কমিশনারের সামনে নির্বাচন ভবনে জাস্ট আমি বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ পাই না, আমাকে যেভাবে মারধর করা হয়েছে। বাংলাদেশে আগামীতে কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি এই প্রশ্নটা রেখে যেতে চাই। এবং সেই সাথে এখানে সিসিটিভি ফুটেজ আছে, আমি বলতে চাই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এখানে মানে প্রমাণ সাপেক্ষে এটার বিচার করা হোক। আর যদি বিচার না হয় প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে, কারণ সে তার সামনে যে ঘটনা, এই ঘটনার নিরাপত্তা এবং বিচার যদি না করতে পারে তাকে প্রধান নির্বাচন কমিশনার পদে থাকার কোনো অধিকার সে রাখে না। হ্যাঁ, মানে রুমিন ফারহানার কথা বলবে, ওদের পক্ষের লোকজন কথা বলবে, কিন্তু এর বিপক্ষে যে আমার হৃদয়ের যে মানে নারী, আমার হচ্ছে বিজয়নগর হচ্ছে আমার উপজেলা, ওখান থেকে 3টে ইউনিয়ন কেটে নেওয়া যাবে, আমি এর বিপক্ষে কথা বলতে পারবো না। অবশ্যই আমি এর বিপক্ষে কথা বলবো, এর যুক্তিতর্ক উপস্থাপন করবো, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয় না। শেখ হাসিনার প্রথম যে ফার্স্ট টেনিউর যেটা ছিল 5 বছর, ওই সময় অনেক সাবধানে, আমরা যেভাবে এখন সাবধানে কথা বলি না, এরকম সাবধানে অনেকে কথা বলেছে, অনেক বুদ্ধিজীবীরা। অনেক মানে একটুখানি নাড়াড়া চালালে মনে হয় যেন শেখ হাসিনা নিজের গায়ে লাগবে, ওনাকে ভুল বোঝানো হচ্ছে, বিকল্প তো নাই। এই ন্যারেটিভ গুলো কিন্তু তখন আসা শুরু করেছে। আমরা যদি এখনো সাবধানে কথা বলি তাহলে আরেকটা গণঅভ্যুত্থান হবে, এরকম রুম ভর্তি আরো কিছু দেহ আসবে, সমস্যা নাই তো। মানে আমরা বিশেষ করে এনসিপি বলেন, আমরা চাপে নাই। আমরা চাপে নাই কেন? যদি এই দেশটার আমূল পরিবর্তন না হয় তাহলে এই ধরনের গণঅভ্যুত্থান আপনারা আরো দেখবেন। যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা আবার দেখবো। কিন্তু গণঅভ্যুত্থান হবে, যুদ্ধ হবে, দেশের পরিবর্তন তো হবে। আল্লাহ তো সত্যের বিপরীতে মিথ্যাকে দাঁড় করান না। এটা তো, এই অন্যায় তো থাকবে না বাংলাদেশে। বাংলাদেশে যে বিপুল পরিমাণ অন্যায় আছে, যেমন ধরেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, বিদ্যমান যত রাজনৈতিক দল আছে, আপনারা মনে করে থাকবেন, আমার স্মৃতিতে না, আমি বইয়ে পড়েছি, আপনাদের স্মৃতিতে থাকার কথা। 11-11 যেই সংকটকালীন পরিস্থিতি ছিল, সবগুলো বড় বড় পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, তারা সংবাদ সম্মেলন করে নিজেদের কাছে ওয়াদা করেছিলেন, তারা বলেছিলেন আমরা আমাদের দলটাকে চেঞ্জ করব। যে সেই সময় ইভেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত তিনি সংবাদ সম্মেলন করে বলেছিলেন যে এইভাবে চলতে থাকলে একটা পলিটিক্যাল পার্টি আসলে ফাংশন করতে পারে না, এইভাবে চলতে থাকলে এই রাজনীতিটা এইভাবে আগাবে না। 11-11 পরিস্থিতি যখন পরিবর্তন হয়ে গেছে, তখন পলিটিক্যাল পার্টিগুলো তাদের নিজেদের প্রমিস ওই প্রেস কনফারেন্স ভুলে গেছে। তাহলে এখন কি এখন যে সময়, এই সময় যে কনভিনিয়েন্সের রাজনীতি যে আমরা করতেছি, এটা যে আমাদেরকে বলা হয়, এই কনভিনিয়েন্সের রাজনীতি থেকে উত্তরণের উপায় কি? আমরা কি মানে যে বিষয়গুলো এখন বলা দরকার, আমাদের রাজনৈতিক দলগুলো তো সেই দায়িত্ব পালন করছে না। এই যে একটা অভ্যুত্থানের পরে রাজনৈতিক একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে কমপ্লিটলি একটা তত্ত্বাবধায়ক সরকারকে রূপান্তরিত করার যে অন্যায় অপরাধ হলো, সংগঠিত হলো এই দেশে, এটার বিরুদ্ধে কথা বলার জন্য সিভিল সোসাইটি কে দাঁড়ালো? কেউ তো কথা বললো না। এর কাজ তো, একে তো আমরা এক ধরনের মানে চেরি অন এ প্ল্যাটার দিলাম যে আপনি দায়মুক্ত হয়ে যান নির্বাচনটা দিয়ে। কোন ধরনের নির্বাচন এই মুহূর্তে এই সরকারকে দায়মুক্তি দিতে পারে? আমাদের প্রধান উপদেষ্টা যে বললেন যে গণভোট করার প্রয়োজন নাই কারণ মানুষ সংস্কার বোঝেন না, এই কথাটা 10 মাস পরে এসে তার মুখ দিয়ে উচ্চারিত হওয়ার যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলো,
উনি অনেক ভালো মানুষ, উনি অনেক কিছু পারেন, উনি অনেক কিছু করেন। উনি তো মানে ওনার জন্য পুরো দেশের মানুষ সবকিছু বিলিয়ে দিতে রাজি ছিল। উনি নোবেল পুরস্কার ট্যাক্স ফ্রি করতেছেন, উনি এসে মামলা, ওনার নিজের প্রতিষ্ঠানের মামলাগুলো উইথড্র করতেছেন। ওনার জন্য পুরো দেশের মানুষ সবকিছু দিয়ে দিতে রাজি, উনি হচ্ছে নিজের জায়গাগুলো দেখতেছেন। এগুলো তো আর যখন এটা ঘটে তখন হচ্ছে সকল পলিটিক্যাল পার্টি খুব অ্যালার্ট হয়ে যায়, সকল রাজনৈতিক পক্ষ খুব অ্যালার্ট হয়ে যায়। তাহলে তো আমাদের নিজেরটা দেখা উচিত। আমাদের মানে এই যে সামনের যে নির্বাচন, এই নির্বাচন দিয়ে যদি আপনার মূল কাঠামোর কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনি আমাকে এটা কনভিন্স করেন, আমাদেরকে এটা কনভিন্স করেন, দেশের তরুণ প্রধান, আমি না হয় একটা পলিটিক্যাল পার্টি হয়ে গেছে, আপনি আমাকে এক্সক্লুড করেন, আমাকে বাদ দিয়ে দেন, কিন্তু যারা এখন ক্ষিপ্ত, আপনি হাইভাইকে কনভিন্স করেন না যে সামনের কোন নির্বাচনটা হওয়া উচিত, যে নির্বাচনটা দিয়ে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে বাংলাদেশের পরিবর্তন হবে। বাংলাদেশে তো একটা নতুন সংবিধান দরকার, আপনার একটা নতুন শাসনতান্ত্রিক কাঠামো দরকার, আপনার একটা নতুন আইন কাঠামো দরকার। এই আইন কাঠামোটা তো আপনি এখন ভারতের আইন কাঠামো দিয়ে চলতেছেন, ভারতের সংবিধান দিয়ে চলতেছেন। এটা তো পাকিস্তানেরও সংবিধান, এটা তো ব্রিটিশেরও সংবিধান। এই সংবিধানটা আর কত বছর পরে পরিবর্তন হবে? আর কিসের বিনিময়ে এটা পরিবর্তন করবেন? করেন না, সমস্যা নাই, গণভুত্থান আবার হবে, সমস্যা নাই তো। আমরা তো তারাই নাই, বাংলাদেশের মানুষেরও তারা নাই। বাংলাদেশের মানুষ আবার এরকম 15 বছর দেখবে, কাকে দেখবে? বিএনপি দেখবে, আমাদেরকে দেখবে, আবার গণভুত্থান করবে, অসুবিধা নাই তাদের। মানুষের প্রাণ দেওয়ার জন্য তাদের কোনো তাড়া নাই, তারা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। এখন এরপরে যে নির্বাচনটা করবে, সেই নির্বাচনটা যদি আপনার শাসন কাঠামোর মূলগত, মৌলিক, একদম গুণগত পরিবর্তন না আনে, তাহলে আপনি গণঅভ্যুত্থানের কোনো স্পিরিট ধারণ করেন না। এনসিপির নেতা আতাউল্লাহ উনি বলেন, আমি যখন সোনালীতে কথা বলতে যাব তখন বিএনপির নেত্রী রুমিন ফারহানা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রুমিন ফারহানার কয়েকটা গুন্ডা বাহিনী আমাকে পায়ের নিচে ফেলে ফুটবলের মতো লাথিতে সামনে নিয়ে যায়। এই যে দেখেন, আমার পাঞ্জাবি ছিঁড়ে ফেলেছে, আমাকে আঘাত করেছে। প্রধান নির্বাচন কমিশনার সেখানে উপস্থিত ছিলেন। উনি উপস্থিত থাকা অবস্থায় যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে সারা বাংলাদেশের 56 বর্গ কিলোমিটার যে ভোট হবে, সেই ভোটকে ওনারা কিভাবে কন্ট্রোল করবে? এনসিপির নেতা আতাউল্লাহ, ওনার কথায় কিন্তু যুক্তি আছে। আসলেই তো এই ইসির আন্ডারে কিভাবে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণ আশা করবে, যেখানে ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনের সীমানা ইস্যুকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়, সেখানে সারা বাংলাদেশের নির্বাচন ইসি কিভাবে কন্ট্রোল করবে? সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, ইসির প্রধান নির্বাচন কমিশনার সেখানে উপস্থিত ছিলেন, ওনার সামনে কিভাবে এরকম ঘটনা ঘটতে পারে? এনসিপির নেতা বলেন, আমরা রক্ত দিয়েছি, নতুন বাংলাদেশ করতে চেয়েছি, আমরা এই বাংলাদেশ চাইনি যেখানে কথা বলতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা উভয় পক্ষের বক্তব্য শুনলেন। রুমিন ফারহানা, আতাউল্লাহর বক্তব্য আপনারা শুনলেন। এখন আপনারা জানাবেন যে কি বলতেছেন, আপনাদের বক্তব্য কি, আপনারা কি বলবেন, কি মন্তব্য করবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এই যে রুমিন ফারহানা এবং এনসিপি নেতার মধ্যে যে একটা ধস্তাধস্তি, ধাক্কাধাক্কি, একটা মারামারির একটা ঘটনা ঘটে গেল, এটা নিয়ে কি বলার আছে আপনাদের? আসলে কি বলবো বুঝে উঠতে পারতেছি না। শুধুমাত্র একটা কথাই আমি বলতে চাই যে আজকে যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনা থেকে এটা তো স্পষ্ট হওয়া যায় যে এই নির্বাচন কমিশনের অধীনে কতটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। কারণ প্রধান নির্বাচন কমিশনারের সামনে নির্বাচন ভবনে দাঁড়িয়েই বিএনপি কর্মীরা এভাবে সন্ত্রাসী হামলা করে এনসিপি নেতার উপরে, মারধর করে এনসিপি নেতাকে। এই উত্তেজনা পরিস্থিতি যদি সামাল দিতে না পারে, তাহলে নির্বাচন পরিবেশ কিভাবে সামাল দিবে এই নির্বাচন কমিশন? এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা, আপনারা কি বলবেন, কি বলতে চান? আসলে এখানে কার দোষ বলে আপনারা মনে করছেন? এতদিন যা ঘটেনি, আজকে তা ঘটল। এতটুকু বোঝার জন্য ধন্যবাদ ব্যারিস্টার রুমিন ফারহানাকে। তার কারণ এতদিন কিন্তু নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সামনে দাঁড়িয়ে এই ঘটনা ঘটানোর সাহস, দুঃসাহস কেউ দেখায়নি। বিএনপি কর্মীরা আজকে দেখালো সেটাই। এই ধাক্কা দেওয়ার ব্যাপারটা আসলে কি বলবো, পুরো একটা কাল্পনিক সাজানো বানোয়াট কথা, তাছাড়া আর কিছুই নাই। আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা, কি বলবেন আপনারা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।